সামনে গেছে আচ্ছা তো আমরা দেখলাম সার্জিস বিশাল গাড়ি বহর হাঁকায় হচ্ছে তার এলাকায় গেছে, বলতেছে 150টা গাড়ি ছিল সেই গাড়ি বহরে, কেউ বলতেছে 130টা গাড়ি ছিল। আমরা হইতেছে কনজারভেটিভ সাইডে থাকার জন্য, সেফ সাইডে থাকার জন্য আমরা ধরলাম 100টা গাড়ি ছিল সেখানে। 100টা গাড়ি ছিল, কারণ বাটপার চলে আসবে কিছু হইতেছে কথার মধ্যে ছোটখাটো মাইনর ট্রিভিয়া দোষ ধরে পুরো আলোচনাকে ইনভ্যালিডেট করে দেওয়ার জন্য কিছু অসৎ প্রতারক চলে আসবে। 100টা গাড়ি ছিল, 150টা না, আলোচনা শুনতে এবার। তো এত গাড়ি এত বহর নিয়ে সার্জিস একটা ইউনিভার্সিটি পাশ করা ছেলে, সদ্য পাশ করছে ইউনিভার্সিটি থেকে, এত টাকা পয়সা সে কোথায় পেল, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতেছে, আলাপ আলোচনা হচ্ছিল। তো সেই আলাপ আলোচনার পালে হইতেছে নতুন করে বাতাস লাগছে হচ্ছে ডক্টর তাসনিম জারা যখন একটা পোস্ট করছেন, তখন ডক্টর তাসনিম জারা এবং সার্জিস তারা উভয়ই হইতেছে জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টির হইতেছে লিডারশিপ পজিশনে আছে আর কি। তো সেইখান থেকে যখন তাসনিম জারা যখন একটা পোস্ট করে প্রশ্ন তুলছে, সার্জিসের কাছে ব্যাখ্যা জানতে চাইছে যে এই টাকার উৎস কি, তখন অবশ্যই এটা অনেক শোরগোল পড়ে গেছে। না, এটা তো অবশ্যই অনেক কিছু নির্দেশ করে। প্রথমত হচ্ছে যে এই যে যারা উনি যে বের হয়ে এসে যে এরকম একটা পোস্ট দিলেন, এইটা অন ইটস ওন, এটার মধ্যে কোনো মেরিট থাকুক বা না থাকুক, ওনার সেই প্রশ্নের জিজ্ঞাসার জবাবে হইতেছে ইয়ের কাছে, সার্জিসের কাছে কোনো লেজিটিমেট ব্যাখ্যা বা উত্তর থাকুক বা না থাকুক, সেই আলোচনা যাওয়ার আগে এই যে উনি বের হয়ে এসে একটা পোস্ট দিলেন, এইটা অন ইটস ওন, এটা ইটসেলফ একটা হিস্টোরিক মোমেন্ট এবং একটা হিস্টোরিক ব্যাপার। এখানে একাধিক জিনিস নির্দেশ করে এটা। নাম্বার 1, এটা নির্দেশ করে যে তাসনিম যারা কোনো বাটপারের মধ্যে নাই, কারণ যে বাটপার প্রতারক তার সে কিন্তু মুখ খুলে জীবনে এগুলো কিছু বলবে না, নিজেরই হইতেছে দুর্বলতা আছে, উইকনেস আছে দেখে, রাইট? সো এটা নাম্বার 1 শো করে যে ভদ্রমহিলা ক্লিন শিট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই যে সমিতি, যে কেউ কারো নাম উল্লেখ করবে না, কেউ কাউকে নিজের লোক হলে সমালোচনা করবে না, আমি বিএনপি সাপোর্ট করি, আমি খালি সারা বছর তেলবাজি করবো, আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাপোর্ট করি, আমি সারা বছর খালি ওরকম কানামি করবো, রাইট? সো এর মধ্যে, এই কানামির মধ্যে, এই এত ফ্যাক্টরের মধ্যে থেকেও যে যারা উনি বের হয়ে আসে এরকম একটা পোস্ট দিচ্ছেন পাবলিকলি, এটা কি মিন করে নাকি সেখানে আমরা আলোচনা আসতেছি। জাস্ট এতটুকুর জন্য, জাস্ট ইট অ্যালোন একটা হিউজ কুডোস ডিজার্ভ করেন উনি। লাইক এটা একটা, আমরা সবাই জানি এটা একটা এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার, আমরা বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম কিছু দেখি নাই, রাইট? সো সেই ক্রেডিটটা ওনাকে দিয়ে তারপর পরে আলোচনাতে যাচ্ছে। প্রিয় সার্জিস, আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে। দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মাঝে মনে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি, আমার পকেটে মানিব্যাগও নেই। তোমার এই সাধাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে। কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেয়া আমাদের সবার দায়িত্ব। আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। শুভেচ্ছান্তে যারা আপু। তো উনি এটা কেন এই পোস্ট দিতে গেলেন, সেটা কি মিন করতে পারে পটেনশিয়ালি, সেই বিশ্লেষণে বা আমার অবজারভেশন বলি, অপিনিয়ন বলি, থিওরি বলি, হাইপোথিসিস, সেখানে পরে আসতেছি। এখন কন্টেন্টটাই অ্যাড্রেস করি। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আছে, কিন্তু সেই গুরুত্বপূর্ণ জায়গাটা সার্জিস তো হইতেছে প্রফেশনাল পলিটিশিয়ান, সে খুব সুন্দর করে আসল জায়গা পিছল দিয়ে কেটে গিয়ে ফুল, পাখি, লতা পাতা, বাতাবি লেবু, স্কোয়ারেল, কাকতাড়ুয়া এগুলো শুরু করে দিচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু তাসনিম যারা খুব ক্লিয়ারলি সে ক্লিয়ার করছে যে তার প্রশ্নটা কোন জায়গাতে। এখানে তাসনিম যারা বলতেছেন যে সার্জিস কিছুদিন আগে প্রকাশ্যে বলছে যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে আমার রিয়ালিটি, আমার পকেটে মানিব্যাগও নাই।
সেইটার প্রেক্ষিতে হইতেছে তাসনিম যারা প্রশ্ন তুলছে যে যদি এই হয় আপনার আর্থিক অবস্থা, তাহলে আপনি কিভাবে এগুলো করতে পারেন। সেটার জবাব দুইভাবে দিছে, কি জানে বলে সার্জিস। সেকেন্ড জবাবটা হইতেছে যে ওর দাদার হইতেছে কোটি কোটি টাকা। এই দুটো তো কাইন্ড অফ মিউচুয়ালি এক্সক্লুসিভ, এই দুটো তো মিউচুয়ালি ইনক্লুসিভ হইতে পারতেছে না। একদিকে আপনার দাদার কোটি কোটি টাকা, অন্যদিকে আপনি খাইতে পারেন না, পকেটে মানি ব্যাগ নাই, তার মানে আপনার দাদার কোটি কোটি টাকা থাকলেও এই টাকা আপনি ভোগ করতেছেন না। কিন্তু আবার আপনি এখানে দাবি করতেছেন আপনার সেই টাকা নাকি ভোগ করতেছেন, বা সেই টাকা আপনি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার দাদার কোটি কোটি টাকা আপনি চাইলে এগুলো করতে পারেন। তাহলে কি আপনার দাদার যে কোটি কোটি টাকা সেখান থেকে এটা করছেন? এটা কিন্তু ক্লিয়ার ব্যাখ্যা সার্জিস কোথাও দেয় নাই। সে যদি এটাই যদি আমরা এখন দেখবো সার্জিসের লেখা, সে যদি তার এটাই যদি ব্যাখ্যা হয় যে আমার দাদার কোটি কোটি টাকা আছে, তারপর একটা লাইন পাঠতে বললে তো সমস্যা নাই, যে সেই কোটি কোটি টাকা থেকে কিছু টাকা ব্যয় করে আমি এটা করছি, সেটা তো আর বলেন নাই আপনি। আমার দাদার কোটি কোটি টাকা আছে, ওকে, সো হোয়াট? আপনার দাদার কোটি কোটি টাকার পর থাকার পরও তো আপনার নাকি মানি ব্যাগ নেই, আপনার পকেটে টাকা নাই। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার দাদার কোটি কোটি টাকা আছে, এটার সাথে তো বাস্তবতার কোনো মিল পাচ্ছি না, আপনার মুখের কথারও মিল পাচ্ছি না। সার্জিস হইতেছে ঢাকা ইউনিভার্সিটি হলে থাকে, এবং উনি হচ্ছে ব্যাখ্যা দিছে হচ্ছে যে কি জানি বলে ছাত্রলীগ করছে। ছাত্রলীগ করার ব্যাখ্যা হচ্ছে হলে থাকলে সবাইকেই ছাত্রলীগ রাজনীতি করতে হয়। কেউ হলে থাকবে আর ছাত্রলীগের রাজনীতি করবে না, মানে প্রোগ্রাম গেস্ট রুম করবে, এটা কোনোদিন সম্ভব না। 2017 সালে আমি প্রথম বর্ষে ভর্তি হই, 2017 সালে এটা শুরু হয়, তৃতীয় বর্ষ পর্যন্ত এটা অনেকটা বাধ্যতামূলক থাকে, একদম বাধ্যতামূলক, আপনার করতেই হবে। তো তৃতীয় বর্ষে যখন না করেও তো থাকে অনেকে, না, এটা কোনোদিনও সম্ভব না। যে হলে থেকেছে প্রথম দ্বিতীয় বর্ষ হলে থাকবে, গেস্ট রুম প্রোগ্রাম করবে না, এটা কোনোদিন সম্ভব না। যে এটা বলে সে মিথ্যা বলে। না না, মিথ্যা কথা না, আমি তো ছিলাম ঢাকা ইউনিভার্সিটির হলে, আমি তো রাজনীতি করি নাই। হ্যাঁ আচ্ছা, না সে কথা যেটা বলছে এটা সত্য, ট্রু, ফর দ্য মোস্ট পার্ট ট্রু। আমি যখন ছিলাম সেটা ভিন্ন ব্যাকগ্রাউন্ড, সেটা ভিন্ন কনটেক্সট, সেটা আমি অতীতে ব্যাখ্যা করছি। আমি যখন ছিলাম তখন হচ্ছে 11 সরকার, মিলিটারি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল 2027 সালে, তখন শর্টলিস্ট করছে ইয়েতে মেধা তালিকার ভিত্তিতে আর কি, মানে আমাদের এইচএসসির জিপি এর ভিত্তিতে মেধা তালিকা একটা করছে, করে সেইখানে আমাদের শহীদুল্লাহ হলে 15 জনের নামের একটা তালিকা প্রকাশ করছে। সেই 15 জনের নামের মধ্যে আমার নাম ছিল। পরে আমি সুন্দর করে হলে উঠে গেছি এবং আমি কোনো রাজনীতি করি নাই। তো স্বাভাবিক পরিস্থিতি মানে যখন গুন্ডা পান্ডাদের মচ্ছব চলে দেশে, বিএনপির গুন্ডা পান্ডা এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডা, তখন কোনো সুস্থ সবল ভদ্রলোক হলে উঠতে পারে না। তখন হলে উঠে একমাত্র গরিব, যাদের থাকা খাওয়ার টাকা পয়সা নাই, চলাফেরার টাকা পয়সা নাই, গ্রাম থেকে উঠে আসছে, তারা এই মাইর খেয়ে তারা এই জীবন হইতেছে লিটারেলি জীবন হাতের মুঠি নিয়ে তারা হলে থাকে, কারণ লিটারেলি এই হলের বারান্দায় থাকার কারণে ছাত্র মারা গেছে। সো সার্জিসের সাথে ওই যে সার্জিসের দাবি করলো যে দাদার কোটি কোটি টাকার ব্যবসা জিগির, আমি সেটার কোনো বাস্তবতা খুঁজে পাচ্ছি না, কারণ কোটি কোটি টাকার জিগির হইলে হলে ওঠার জন্য এত কামলা দিয়ে হলে কেউ ওঠে না। সার্জিসের সাথে 2-2-4 মিলতেছে না। সার্জিসের দাদার কোটি কোটি টাকার সাথে সার্জিস এই যে বলে বেড়াচ্ছে ওর পকেটে টাকা নাই, ধার করে চলতেছে, মানি ব্যাগ নাই, একটা টাকা পয়সা নাই, মানি ব্যাগ কেনার টাকা নাই, এবং আমি দেখতেছি হলে ওঠার জন্য যেই রকম একটা মানবতর জীবনযাপন সেভাবে করে যেই সব গরিব ঘরের ছেলেরা সকল ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করে হলে ওঠে, সেটা তো সকল কিছু নির্দেশ করতেছে সার্জিস গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে। দাদার কোটি কোটি টাকা নির্দেশ করতেছে না। আচ্ছা মেবি আছে, ওকে মেনে নিলাম। তো যদি দাদার কোটি কোটি টাকা থেকেও থাকে, সেটা তো বলতে হবে ক্লিয়ারলি যে হ্যাঁ আমার দাদার কোটি কোটি টাকা দিয়ে আমি গাড়ি ভাড়া করছি, সেটা তো বলতেছে না সার্জিস। কিন্তু এটা বলে নাই সার্জিস, এটা বলছে আমার দাদার কোটি কোটি টাকা আছে, শেষ। হোয়াট ডাজ ইট মিন? আচ্ছা, এবার সার্জিসের লেখাটা আমরা পড়ি। আমরা কি নতুন বন্দোবস্ত চাই না? অবশ্যই চাই, কিন্তু সেটা কখনো 6 মাসের ব্যবধানে 180 ডিগ্রি উল্টে যাবে না, বা বরং সময়ের সাথে সাথে 10%, 20%, 30% এভাবে পরিবর্তিত হবে। একসময় হয়তো 100% মানুষ নতুন বন্দোবস্ত দেখতে পাবে। ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। আপনার প্রতিপক্ষের সাথে লড়াই করার জনবল এবং সামর্থ্য আপনার যদি না থাকে, আপনি দেখাতে না পারেন, তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয়। অন্য নেতা তো দূরের কথা, সাধারণ মানুষও আপনাকে গুনায় ধরবে না, কারণ মানুষ স্বভাবতই ক্ষমতামুখী। আমাদের যেমন নতুন বন্দোবস্তের দিকে, মানে বেসিক্যালি সে বলতেছে যে এবং এই যে জামানত হারাব এগুলো না করলে, মানে বেসিক্যালি এগুলো করতে হয়, বাংলাদেশের রাজনীতি করতে হলে এগুলো করতে হয়। আচ্ছা ভালো কথা। তো বাংলাদেশের রাজনীতি করতে হলে এগুলো করতে হয়, সেটা তো তাসনিম যারা না বোঝার কথা না। আপনারা তাকে বিদেশ থেকে আনাইছেন বা সে আসছে, এসে আপনাদের উপর ভরসা করে সে রাজনৈতিক একটা দলে যোগ দিছে। আচ্ছা, আমি যেটা বুঝতেছি যেই কারণে তাসনিম যারা এই পোস্টটা দিছে, সে হতাশ হয়ে, সে কষ্ট পেয়ে এবং সে বিট্রেট ফিল করে। এটা আমার রিডিং, অবশ্যই আমার যেটা মনে হচ্ছে এটা পড়ে, যে তাসনিম যারা এই বিশ্বাসের মধ্যে ছিল যে দেশ পাল্টে যাবে, দেশ বদলায়, বিপ্লব মারানিরা দেশকে হইতেছে সুসভ্য বানায় ফেলবে, এই বিশ্বাস থেকে উনি তাদের কথাবার্তায় বিশ্বাস করে ফেলছিল। কিন্তু এটা যে বিশ্বাস করা উচিত হচ্ছে না। আমি কিন্তু এই পোস্টটা আজকে থেকে 1 মাস আগে দিছিলাম। পোস্টটা কি তাসনিম যারা বলতেছেন, আমার দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে মেধাবী, সৎ, শিক্ষিত মানুষ রাজনীতিতে আসে না, কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণাকে ভেঙে দিয়েছে। এই কমিটিতে, এই যে জাতীয় নাগরিক কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, শ্রমিক, ইমাম এবং ব্যবসায়ী। তো
তো সেইটা আমি পোস্টটা শেয়ার করে আমি লিখছি, while I have all the good wishes for you, I do think you are speaking too soon. Here are my 2 cents. আম গাছে জাম ধরে না, but then again my good wishes. আচ্ছা, উনি আমাকে জানাইছেন উনি আমার আলোচনা শুনেন, তো সেটা যদি সত্যি হয়ে থাকে, উনি যদি আমার আলাপ আলোচনা শুনেন, তাহলে ওনাকে আমি লাস্টে একটু পরামর্শ দিব, বুদ্ধি পরামর্শ দিব আমার অভিজ্ঞতার ভিত্তিতে। আমার ধারণা যে এটা বাস্তবতা টের পাইতে শুরু করছেন তাসনিম জারা। যে আমি বললাম ইউ আর স্পিকিং টু সুন, আম গাছে জাম ধরে না, নতুন নতুন দেশে গিয়ে এসব কথাবার্তা শুনে উনি বিশ্বাস করে ফেলছিলেন দেশে বিপ্লব ঘটে গেছে এবং একটা নতুন বাংলাদেশ গড়তে উনি সকল কিছু ছেড়ে ছুড়ে চলে আসছেন। কিন্তু এখন যখন উনি দেখলেন যে কথার সাথে কাজের কোনো মিল নাই, তখন উনি বিট্রেড হয়ে পোস্টটা দিয়েছেন, নাম্বার 1। এটা আমার রিডিং আর কি। নাম্বার 2, যে উনি তাহলে এটা পাবলিকলি দিতে গেলেন কেন? উনি কি পার্সোনালি রিচ আউট করেন নাই, অথবা পার্সোনালি কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়ার চেষ্টা করেন নাই? হ্যাঁ, অবশ্যই আমি শিওর পার্সোনালি উনি ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছেন এবং কোনো ব্যাখ্যা পান নাই বিধায় আরও বেশি ক্ষুব্ধ, মনক্ষুণ্ণ এবং বীতশ্রদ্ধ এবং আহত হয়ে উনি পোস্টটা দিয়েছেন। উনি নিজের ক্যাপাসিটিতে অবশ্যই নিশ্চয়ই এটা ব্যাখ্যা জানার চেষ্টা করে কোনো ব্যাখ্যা পান নাই, কোনো রিজনেবল ব্যাখ্যা পান নাই। এটার একটাই ব্যাখ্যা ওকে কি, সেই কারণে উনি মনের কষ্টে এই পোস্টটা দিয়েছেন। আচ্ছা, সার্জিস যে ব্যাখ্যা দিল যে রাজনীতি করতে গেলে এই করতে হয়, সেগুলো কথা সত্যি, এটা কথা অসত্য না, আমরা সকলেই জানি, রাইট? এই দেশের মানুষ কিন্তু ডিক্টেটরদেরকে পছন্দ করে। এই দেশের মানুষ যে আমি যে সভ্য কথা বলি এগুলার পছন্দ হবে না, এটা আমিও খুব ভালো করে জানি। এই বাটপারদেরকে যে আমি সুসভ্যতার সাথে পরিচয় করাই দেওয়ার চেষ্টা করি, তাদের এটা যে ভালো লাগতেছে না সেটা আমি খুব ভালো করে জানি। এদের ভালো লাগবে হইতেছে পান্ডামি। সো এই দেশের মানুষজন গুন্ডা পান্ডাদের ভালোবাসে, এই যে একটু ক্ষমতার দাপট দেখাবে, থাটায় চর মারবে গালের মধ্যে, তারপর হইতেছে আপনার ওই যে মাটিতে বসতে দিবে, তারপর হইতেছে এইগুলা এরকম বৈষম্যমূলক আচরণ করবে, শ্রেণী বিভাজন তৈরি করে রাখবে এবং তাকে বাপ ডাকবে। এটাই হইতেছে এই দেশের বাটপার, শক্তের ভক্ত নরমের জম। তো সেই জায়গার মধ্যে ওইটা মিন করতেছে সার্জিস, যে এই যে আমাদের ট্র্যাডিশন চলে আসছে এলাকার মধ্যে কি দাপট দেখানোই করা, সেই করা, এগুলো করতে হয়, নাহলে রাজনীতিতে করা যাবে না, এই দেশে জামানত থাকবে না। ওকে, ভালো কথা। তাসনিম জারা কিন্তু সারা পৃথিবী চষে আসছে, উনি একটু বোঝে না তা না। উনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, উনি সেখানে চিকিৎসা দিয়েছে, উনি বাংলাদেশের ডিএমসি থেকে পাশ করছে, উনি স্মার্ট মেয়ে। উনি একটু বোঝে না যে বাংলাদেশে উনি রাজনীতিতে আসছে, রাজনীতির মাঠে পানিতে হইতেছে একটু পা ডুবাইছে, তো একটু কি উনি বোঝে না যে বাংলাদেশে রাজনীতি করতে হলে এইগুলো, এটা তো উনি বোঝে, রাইট? এটা তো বোঝানোর প্রয়োজন নাই। আপনি পিছলাচ্ছেন কেন? আপনি মিস্টার সার্জিস আলম, আপনি পিছলাচ্ছেন কেন? আপনি সঠিক প্রশ্নের উত্তর দেন। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে এই অর্থের উৎস কি। এগুলো করতে হয়, হ্যাঁ, তো করতে হয় যে সেই অর্থটা আসছে করতে। আপনাকে এটা না করেন এটা করতে, যে এই বাংলাদেশের বাস্তবতা এটা করতে হয়, খুব ভালো কথা। করলেনটা কিভাবে? আপনার না পকেটে টাকা নাই, আপনার না মানি ব্যাগে টাকা নাই, ও আপনার দাদার কোটি কোটি টাকা, ও আচ্ছা, সেটা তো আগে বলেন না, এতদিন তো বলছেন পকেটে টাকা নেই। আচ্ছা, তো তাসনিম জারা কিন্তু কথা ঠিক আছে, উনি কিন্তু কনসিস্টেন্ট, এবং উনি যদি ওই কথাটা না বলতো, ছোট কথাটা, যে উনি কিভাবে জাস্টিফাই করতেছে ওনার এই প্রশ্ন করাকে, এই কোয়েশ্চেন করাকে, তাইলে আপনি এই প্রশ্ন, এই অ্যান্সার সার্জিস আলমের গ্রহণযোগ্য হইতো না। তাসনিম কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন উনি, যে আপনি বলছেন আপনার কোনো টাকা পয়সা নেই, আবার এই করে বেড়াইতেছেন, হাউ কাম? আর এবং অবশ্যই উনি কাছ থেকে সার্জিসকে চেনেন এবং শি কুডন্ট মেক সেন্স অফ ইট। আচ্ছা, পটেনশিয়ালি টাকা পয়সা করতে আসছে এখানে, এটারই যে এখানে একটা ব্যাখ্যা দিচ্ছে, আমি এই জায়গাটা একটু পড়ি। আমার এলাকায় ফেরার সময় এত গাড়ি, এত মানুষ তাদের আকাঙ্ক্ষা এবং ভালোবাসা নিয়ে আমার জন্য অপেক্ষা করবে এবং আমাকে সঙ্গ দিবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। এলাকার মানুষ, শুভাকাঙ্ক্ষীরা, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী এগুলার হিসাব আছে, এগুলার লেনদেন আছে। আচ্ছা, যেগুলার ব্যয় আমাদের বহন করতে হয়নি। বাকি প্রায় 50টার মতো গাড়ির 6,000 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সেই টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরো 50 বছর আগেও ছিল। হ্যাঁ ছিল, বুঝলাম, দিছি কিনা ছিল বুঝলাম। আপনি তামাশার কথা, নাটকের কথা বলবেন না। তার মানে কি আপনার যে 50টা গাড়ির 5-6 হাজার করে যে 5-6-30 লাখ, 3 লাখ টাকা, এই তার মানে কি 3 লাখ টাকা আপনি আপনার পরিবারের কাছ থেকে ব্যয় করছেন? আপনি কি সেই দাবি করতেছেন? আপনি কিন্তু এটা ক্লিয়ারলি বলতেছেন না যে হ্যাঁ এটা আমার পরিবার থেকে ব্যয় করা। আপনি আমার পরিবার এত টাকা আছে, আমার পরিবার চাইলেই ব্যয় বহন করতে পারে। ওকে ফাইন, আরেকটা লাইন অ্যাড করেন, করে এটা ইয়ে করেন, ক্লোজ করেন, আমাদেরকে একটা ক্লোজার দেন। তাহলে মানে কি টাকাটা আপনার না, সেটা আপনার পরিবার থেকে আসেনি, কারণ আপনি ওই কথাটা কিন্তু বলেন না। আচ্ছা, তাহলে কোথেকে আসছে? এটা হচ্ছে প্রশ্ন। কোথেকে আসছে এটার প্রশ্ন, ওই যে শুভাকাঙ্ক্ষীরা, তারপর হয়তো এলাকার বন্ধু বান্ধবরা, এইগুলো ফালতু কথাবার্তা। খাইতে পায় না বাঙালি, গরিবগুলো আপনাকে আসে। তো এগুলা কি বাস্তবতাটা কি? সেটা তো তাসনিম জারা উনি না বোঝার কোনো কারণ নাই। এটার বাস্তবতাটা এটা হচ্ছে যে যারা নানান রকমের স্টেক হোল্ডার আছে, নানান রকম চোর বাটপার আছে, যারা হইতেছে ক্ষমতায় আসলে চাঁদাবাজি করবে, নানান রকম উপদ্রব করবে, তারা এখন ইনভেস্ট করতেছে এখানে, ইয়ের পেছনে, সার্জিস আলমের পেছনে টাকা পয়সা ঢালতেছে। সার্জিস আলমকে গাড়ি ভাড়া করে দিচ্ছে, নানান ব্যবসায়ী মহল হইতে পারেন, আবার নানান বিএনপিও হইতে পারে, নানান মহল যাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে, তারা টাকা পয়সা দিয়ে এগুলো করাচ্ছে, ক্ষমতায় আনাবে, ক্ষমতায় আনার পর তারপর চাঁদাবাজি করে বেড়াবে, তারপর হইতেছে সার্জিস আলম চাঁদাবাজদেরকে পেলে পুষে বড় করতে হবে। এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো তাতে করে যেটা নির্দেশ করে যে প্রচলিত গুন্ডা পান্ডাদের যে গুন্ডামি পান্ডামি, সেই রাস্তায় ঢুকে যাচ্ছে আবার এরা। এবং এই কারণেই তাসনিম জারা এত কষ্ট পেয়ে এই পোস্টটা দিছে যে তাহলে আমার বিদেশ থেকে আনাইছিস কেন ভাই? আমি বিদেশ চলে যাই, আমাকে ছেড়ে দে, আমাকে কি কারণে এর মধ্যে এনে ডুবাইছিস? দেখেন, আমি 2 দিন আগে পোস্টটা দিছি। আমি তো সবসময় বিপ্লব বানানি বলি, আপনাদের হয়তো ভালো লাগে না। নাহিদের মাঝে আমি বাংলাদেশের ইতিহাসের অন্যতম স্মরণীয় এক নেতা হয়ে ওঠার প্রতিচ্ছবি দেখতে পাই।
শেখ হাসিনার হ্যাঁ নাহিদ আলমের কথার যে ভাষা, এবং আমি এদের সকলের, হাসনাত থেকে শুরু করে সার্জিস থেকে শুরু করে তারপর হচ্ছে যে এর প্রত্যেকের কথার যে ভাষা, বাবারা ফ্যাসিস্ট হওয়ার ওখানে বাকি নাই, এখানে তো ক্ষমতাতেই যায় না, ক্ষমতায় যাওয়ার আগে এই অবস্থা করে খোদা। তো তাসনিম যারা উনি হচ্ছে কষ্ট পাইছেন, উনি প্রতারিত ফিল করছেন, উনি বুঝে গেছেন এখানে কি হইতেছে। তো ওনার বেসিক্যালি ওনার এই পোস্টার মানে হচ্ছে যে ভাই তাহলে আমাকে কেন এটার মধ্যে তোমরা ঢুকাইছো, আমাকে যে প্রমিস করে আনছো। তো এই কারণে আমি তাসনিম জারাকে বলছিলাম যে ইউ স্পোক টু সুন রাইট, একটু বেশি বেশি তাড়াতাড়ি কথা কমেন্ট করে ফেলছেন, এখনো তো কিছুই শুরু হয় না, এখনো তো খেলা শুরু হয় নাই। সো আমি জানি না তাসনিম জারা, আমি ভাবতেছিলাম ওই দিন যে তাসনিম জারা জিজ্ঞেস করবো কিনা যে উনি মানে কি প্ল্যান করে এখানে আসেন, বা মানে কি চিন্তা থেকে কিভাবে আসলেন। আমার একটা ধারণা করতেছি হয়তো বা উনি কোনো ছুটিতে আসেন কিনা, ছুটি নিয়ে আসছেন কিনা 1 বছরের জন্যে, নাকি একবারে তুলপা গুটে চলে আসছেন ইয়াং ব্লাড ইয়েতে হয়ে, মোটিভেশনে ইয়ে হয়ে, গরম হয়ে। আমি তো চলে আসছিলাম, এসে নাকে খদ্দে আবার ফিরে চলে আসছি। সো যদি তাসনিম যারা আপনি হচ্ছে সাময়িকভাবে এসে থাকেন 1 বছরের ছুটি নেওয়ার, তাহলে আমি আপনাকে একটা বড় ভাই হিসেবে পরামর্শ দিয়ে আপনি ফিরে চলে যান। আমি একটু আগে ফেসবুকে একটা পোস্ট দিছি, পোস্টটা আপনারা চাইলে আমি আমার প্রোফাইলে গিয়ে পড়তে পারেন, এখানে না হয় কেটে অ্যাড করে দিব, যে আমার ডিপার্টমেন্টের একটা জুনিয়র পোস্ট দিছে যে সে এরকম ওর ব্যাচের হইতেছে 60 জন স্টুডেন্টের মধ্যে 29 জন এই মুহূর্তে আমেরিকাতে আছে, না 25 জন আমেরিকাতে আছে, আর 4 জন আছে, 2 জন কানাডাতে ও কম দেশে। এবং সে খুবই হতাশ, দুর্নীতি মানে করতেও পারতেছে না, এবং ঘুষ টুস খায় না, খাইতে চায় না, কিন্তু চারপাশের যে অবস্থা মানে সবাই তলে তলে দুর্নীতি করতেছে, এবং বাইরে এসে বড় বড় কথা, এবং মানে বাংলাদেশের যা বুঝেন অবস্থার মধ্যে সে টিকতে পারতেছে না, এবং সে মাথার চুল ছিঁড়তেছে, সে কেন সময় মতো হইতেছে দেশ ছেড়ে যায় নাই। এবং সেই সময় তাকে যারা এই মাথায় কুবুদ্ধি দিয়েছে যে না না দেশে থাকো, সেই তাদেরকে বদয়া দিতেছে ফেসবুকে এসে, যে তার জীবনটাকে ধ্বংস করে দিল। এই কারণ বয়স যত বাড়ে তত আমাদের হইতেছে অভিজ্ঞতা বাড়ে, এইসব ঘটনা দেখতে শুরু করে, রাইট? একটা বয়সের পর গিয়ে এমন আফসোস করবেন তাসনিম যারা, তাড়াতাড়ি দেশ ছেড়ে পালান। আমরা সকলেই জানি এই দেশ হইতেছে গুন্ডা পান্ডারদের অভয়ারণ্য, এই দেশ হইতেছে ইতর বদমাইশের দেশ, পৃথিবীর সবচাইতে দুর্নীতিগ্রস্ত দেশ এবং সবচাইতে বাতিল দেশগুলোর একটা, যেটা আমি বলে থাকি, যেটা আমার মুখের দাবি না, এটা আমি আই ক্যান প্রুভ ইট কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটেটিভলি, ডে ইন ডে আউট 7 days অফ দ্য উইক প্রমাণ করতে পারবো, এবং প্রমাণ করি ফ্রম টাইম টু টাইম। তো এখন আপনারা বলবেন যে তাইলে কি এই দেশ বদলাবে কারা? এই দেশ বদলাবে কারা? সেটার ব্যাপার হচ্ছে যে দেশ বদলাইতে হলে যেটা করতে হবে, তাসনিম যারা আপনি বিদেশে আমার মতো, আপনি আগে একটা জমিতে যদি আপনি ফসল ফলাইতে চান, সেই জমিটাকে প্রথম পানি দিতে হবে, পানি দিয়ে উর্বর করতে হবে, তারপর সেখানে আপনি বীজ বপন করবেন। আপনি যদি সাহারার মরুভূমিতে গিয়ে বীজ বপন করার চেষ্টা করেন, কোনো ফল আসবে না সেখান থেকে। এটা পৃথিবীর বুকে এক অপার বিষয়, এখানে নাথিং ওয়ার্কস অ্যান্ড নাথিং উইল ওয়ার্ক। আমি আমার অ্যাক্টিভিজম যেটা করি, যে সভ্যতার কথা বলি, কি কারণে বলি? কারণ আমি আমার মতো 50টা যে মানুষজন কমেন্ট করে আপনি দেশে আসেন, না আমি দেশে যাবো না, আমি পাগল না, আমি এখনো পাগল হই নাই, আমার শিক্ষা হয়েছে। তাসনিম যারা শিক্ষা হয় নাই দেখে উনি দেশে গিয়ে বসে আছে, এই কারণে আমি বিদেশে বসে এখন ওই পানি দিচ্ছি দেশে। আগে বাঙালিকে সভ্যতার সাথে পরিচয় করাই দিচ্ছি। আমি তো শুরু থেকে বলে আসতেছি যে এরা সবাই বিপ্লব মারানি, এরা নতুন ফ্যাসিস্ট। এবং যারা মুসলিম, এগুলো যারা আমার চ্যানেল আলোচনা শুনেন তারা সবাই জেনে থাকবেন, কোটি কোটি বছর ধরে বলতেছি, গত ফ্যাসিস্ট আমল থেকে বলতেছি, যে এখন যারা মুসলিম বলে বলতেছে, তারা যখন ক্ষমতার ত্রিসীমানায় আসবে, এদের চেহারা যে পোল্ট্রিটা নিয়ে নিবে, এবং এরা যে কত বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে টের পাবেন। আমি গতকালকে আমার ফেসবুকে একজন পোস্ট দিছে যে যাদেরকে এরকম মুসলিম দেখে আসছি, তারা এখন যেরকম আচরণ করতেছে, মানে বিশ্বাস করতে পারতেছে না। তো আমার কাছে আবার এগুলো দেখে অবাক লাগে যে এটা করার জন্য, এটা ফাইন্ড আউট করার জন্য আপনাকে আবার অপেক্ষা করতে হয়েছে। মানে আপনারা কোন দেশে থাকেন, এই জন্য বুঝি না, এনাদের কথাবার্তা, দিন দুনিয়ার হিসাব কিতাব বুঝি না। এটা হইতেছে আপনার কোনো উর্বর জমি না, এখানে আগে পানি দিতে হবে, পানি দিয়ে এটা চাষের উপযোগী করতে হবে, যে সভ্যতার সাথে বাঙালিকে চিনাইতে হবে। বাঙালি যখন রিসেপটিভ হবে এটার প্রতি, সুসভ্য আইডিয়ার প্রতি, গুন্ডামি পান্ডামি কাকে বলে এবং সভ্যতা কাকে বলে, ডিস্টিংশন যখন বুঝতে শিখবে, অ্যাপ্রিসিয়েট করবে, রেডি হবে, তখন আস্তে আস্তে আপনি বাংলাদেশে যান। তখন এখন গেলে আপনার হারায় যাবেন। এখানে যে ডক্টর কুশল আমি দেখলাম এই মাত্র একটা পোস্ট দিয়েছেন 1 ঘন্টা আগে, এই ধান্দাবাদগুলোর কারণেই, যেটা সবসময় আলোচনা করে আসছি, এই ধান্দাবাদগুলোই হইতেছে এই দেশকে আজকে একটা অসভ্য দেশ বানায় রাখছে। 1 কোটি বার এই পয়েন্ট মেক করছি। ওনার পোস্টটা দেখেন, উনি এখানে কি করতেছে, ধান্দাটা সার্জিসের পক্ষ নিচ্ছে। এরা হইতেছে শক্তের ভক্ত নরমর্জম, এরা হইছে সবচাইতে বড় ভাটপার। আপনারা তো দেখছেন, যখনই ক্ষমতাটা চেঞ্জ হয়ে গেল, কুশল ঘুরে ঘুরে বিএনপির লোকজনের সাথে ছবি তোলা শুরু করছে। এখন হইতেছে সার্জিসরা হইতেছে বিশাল পাওয়ারফুল শেট। তাসনিম যারা কিন্তু পাওয়ারফুল না, তাসনিম যারা দুর্বল, ভদ্রমহিলা। তাসনিম যারা পক্ষ নিয়ে লাভ নাই, পক্ষ নিতে হবে সার্জিসের। এই পোস্টটা দিয়ে সার্জিসের, দেখেন এই কুশলরা জীবনে কোনো রাজনীতি নিয়ে কোনো কথা বলছে ফেসবুকে? এই যে এত বছর ফ্যাসিস্ট ছিল, একটা রাজনীতি নিয়ে কথা বলছে? একটা কথা বলে নাই। এখন একদম ক্লিয়ার কাট ভূমিকা নিচ্ছে। এরা কখনো কোনো এদের ইউটিউবারদের সমালোচনা করছে? জীবনে করে নাই। সরকার সমালোচনা করছে? জীবনে করে নাই। এখন হঠাৎ করে ইউটিউবারদের এখন হঠাৎ করে তাসনিম জারার 5 মিলিয়ন ফলোয়িং, সেই তাসনিম জারার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিচ্ছে, যারা সারাটা জীবন খালি মিচকামি করে গেছে। কি কারণে? কারণ এখন সার্জিসের সাইড নিতে হবে। ইলেকশনের পর ঘুরে ঘুরে ছবি তোলা শুরু করছিল না, এখন সার্জিসের সাথে ভাও নিচ্ছে, সার্জিসের সাইড নিচ্ছে, নিয়ে তেলবাজি করে এখন সার্জিস মহান এগুলা কয়দিন না পোস্ট দিছে যে ইয়ের সাথে ছবি তুলে কি জানি বলে, ও ইয়ে ভাইয়া, নাহিদ ভাইয়া, শুরু করে দিছে তেলবাজি। এবং কয়দিন পর তাসনিম জারা, আপনি আমার কাছ থেকে লিখে রাখতে পারেন, আপনি একটা কাগজ বের করেন, একটা লিটারালি
প্লিজ লিটারালি একটা কাগজ বের করে লিখেন আমার কথাটা। এই কুশলরাই আপনাকে দেশে কোণঠাসা করে ফেলবে। আপনি একজন ভদ্র মহিলা, একজন ভদ্র লোক, এবং এরা যখন এই প্রতারকরা উৎপাত করে আপনাকে কোণঠাসা করে রাখবে, আপনি দাঁড়াইতে পারবেন না এই প্রতারকদের দাপটে, তখন আপনার কাছে মনে হবে যে কি কারণে আমি এই দেশে আসছিলাম। প্রিয় যারা আপু, আমি সঠিক লেনে রাজনীতি করতেছি, সার্জিসের হয়ে অ্যান্সার করতেছে কুশল। ভোটে না জিতলে আমার পাছার চামড়া তুলে নিবে লোকে, তখন তুমি না হয় বৈদেশে গিয়া ফুল টাইম ডাক্তারি আর পার্ট টাইম অ্যাক্টিভিজম কইরা চলতে পারবা। আমি করবো কি? রাজনীতি করতে যে টাকা লাগবে সেটা কি তুমি দিবা? আর আমাদের পার্টি তো আগেও বড় বড় হোটেল ইফতার পার্টি করে অনেক খরচ করেছে, সেখানে তুমিও গিয়েছো, সেটা নিয়ে তুমি কোনো প্রশ্ন তুলোনি। শুধু আমাকেই প্রশ্ন করলে কেন? জুলাই আন্দোলনে তোমার কোনো ভূমিকা না থাকা সত্ত্বেও আমার দলে তুমি বড় পোস্ট পেয়েছো, এটা নিয়ে যদি আমি এখন প্রশ্ন তুলি, আর এই কথা তো তুমি মেসেজ দিয়েও বলতে পারতা। তোমার আইফোনে মেসেঞ্জার নাই, আইফোনে ইতি তোমার ছোট ভাই সার্জিস। দেখেন সার্জিস খুশি হয়ে গেল কিনা? সার্জিস খুশি হয়ে গেল কিনা কুশলের উপর? বাস এই যে এখন সার্জিসকে চাটবে কিছুদিন নাহিদকে চাটছে, কিছুদিন ওই যে ইয়েকে চাটছে, কি জানি বলে, ফাহমাদুল সালামকে চাটছে, তারপর অমুককে চাটছে, তমুককে চাটছে, আবার একটা সাম্রাজ্য তৈরি করতেছে। এবং এই প্রতারকরা সকল আমলে এরা চড়ে বড়ে খাবে। তাসনিম যারা ইয়েতেছে সকল আমলে ইয়েতে থাকবে, কোণঠাসা হয়ে থাকবে। তাসনিম যারা, আপনার প্রতি আমার পরামর্শ, এই ছোট লোকদের জন্য নিজের জীবনটা নষ্ট করবেন না।